আন্দোলন টোটালি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের হাতে। এইখানে গালিব ভাই বা শিশির ভাই এনাদের একটা টিম মোটামুটি সাবেকদের মধ্য থেকে কাজ করছে। মানে আন্দোলন সফল করতে, জুলাই আগস্ট আন্দোলন সফল করতে মানে বা সফল হতে মির্জা গালিবের ভূমিকাটা আসলে কেমন ছিল? তারা তো আমাদের সংগঠনের অনেক সিনিয়র দায়িত্বশীল, তাদের ব্যাপারে মন্তব্য করা তো অনেক দৃষ্টতাপূর্ণ ব্যাপার। বিশেষ করে শিশির মনির ভাইয়ের হাতেই আমি যখন সদস্য শপথ নিতে আসি তখন তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন এবং আমার কন্ট্যাক্টটাও শিশির মনির ভাই নেন। এরপরে রেজাউল করিম ভাইয়ের হাতে মূলত শপথ হয়। তো প্রচণ্ড রেসপেক্ট ভাইদের প্রতি ছিল এবং শিশির মনির ভাইয়ের বক্তব্যের আগাগোড়াই আমি তার বক্তব্যের বলা চলে খুবই আকর্ষণ সৃষ্টি হতো এবং ফ্যান। আর মির্জা গালিব ভাই তো তখন বিদায় নিয়েছে। আমি যখন এসএসসি দাখিল পরীক্ষা দিই তখন তিনি আমাদের একটা A+ সংবর্ধনায় গিয়ে বক্তব্য রেখেছিলেন, যেটা আমার সংগঠনে এন্ট্রান্সের ক্ষেত্রে বেশ কার্যকর, খুবই ইনফ্লুয়েন্সিয়াল মনে হয়েছে আমাদের কাছে। এবং একাডেমিয়াতে কন্ট্রিবিউশন করা বা একাডেমিক রেজাল্টটা ভালো রাখার পাশাপাশি সংগঠন করার ব্যাপারে যে ইন্সপাইরেশন, এটা তো মির্জা গালিব ভাই বা শিশির মনির ভাই এনারা আইকনিক হিসেবে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর জুলাই আন্দোলনে তাদের নিজস্ব জায়গা থেকে তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু শিশির মনির ভাই হচ্ছে আমাদের মির্জা গালিব ভাই না, সাবেক ভাইদের একটা বড় অংশ এখানে ফোর্সের মতো করে কাজ করছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমাদের একটা শাখা, কেন্দ্র তো সারা দেশের সকল আন্দোলনকে অর্গানাইজ করা, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল পলিসি মেকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর যারা আন্দোলনকে পরিচালনা করছে নাহিদ আসিফ বা এরকম ফ্রন্ট লাইনে যারা ছিল, এরা তো ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের একটা শাখা, সুতরাং শাখা সভাপতির মাধ্যমে আমরা তাদেরকে ডিল করাতাম। সরাসরি তাদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ডিল করার তো স্কোপটা কম্পারেটিভলি কম আমাদের ক্যাডারভিত্তিক অর্গানাইজেশন হওয়ার কারণে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের তো অনেক স্টেকদের সাথে যোগাযোগ করতে হতো, অনেকভাবে অর্গানাইজ করতে হতো। এই জায়গাগুলোতে সাবেক ভাইরা কন্ট্রিবিউশন রেখেছে। যেমন আমাদের বিশেষ করে জুনায়েদ ভাই ছিল, রিফাত ভাই ছিল, শাহ মাহফুজুল হক ভাই ছিল, তারপরে এইখানে গালিব ভাই বা শিশির ভাই এনাদের একটা টিম মোটামুটি সাবেকদের মধ্য থেকে কাজ করছে। শরফুদ্দিন ভাই ছিল। এই টিমটা তাদেরকে অ্যাডভাইস দিত, বিভিন্ন সময়ে স্টেটমেন্ট লিখে দিতে হতো, এরপরে পার্সন টু পার্সন যোগাযোগের ব্যাপারগুলো ঠিকঠাক করে দেওয়া হতো। এগুলোতে তারা এভাবে ফোর্স হিসেবে কাজ করতো। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে গালিব ভাই তার নিজের জায়গা থেকে বিদেশে যতটুকু যোগাযোগ তার ছিল, যতটুকু বুদ্ধি পরামর্শ দেওয়ার সেটা দিয়ে সে সহযোগিতা করার জন্য চেষ্টা করছে। মানে 9 দফা প্রথম দফাটা তার দেওয়া, এটা আমরা শুনছি, মানে আপনার কি মনে হয়? বা জুনায়েদ দেখেন, এখানে আলোচনার ব্যাপারে অনেকেই অনেক আলোচনায় অবদান রেখেছে। এই 9 দফার ব্যাপারে যখন আলোচনা হচ্ছিল যে 8 দফা তো ছাত্ররা মেনে নিয়েছে, তখন আমাদের ভিতরে কথা হচ্ছিল, আমরা মিটিংয়ে বসেছিলাম যে 8 দফা মেনে নিয়েছে, এটাকে এইভাবে ছেড়ে দিলে আন্দোলন শেষ হয়ে যাবে, পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের উপর প্রচণ্ড পরিমাণে আক্রমণ আসবে, যা ঠেকানো কঠিন হবে এবং আওয়ামী লীগ তো আমাদেরকে নিঃশেষ করে দিবে। এই ধারণা থেকে আমরা বলছিলাম যে ওই 8 দফা এটাতে জোর করে তাদেরকে মানানো হয়েছে, এইটার ব্যাপারে প্রচার করতে হবে। তখন আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে লেখালেখি করা শুরু করলাম যে জোর করেই 8 দফা তাদের মুখ থেকে বের করা হয়েছে। এরপরে আমরা চিন্তা করলাম যে আরেকটা নতুন 9 দফা দিতে হবে আমাদের পক্ষ থেকে, তা না হলে আন্দোলনকে আবার চাঙ্গা করা সম্ভব না। যখন 9 দফা আমাদের লেখার চিন্তা হইলো তখন কিন্তু সমন্বয়ক সব স্ক্যাটার্ড অবস্থায় আছে। এরপরে 8 দফা দাবি যারা মেনে নিয়েছিল তারা জেলখানায় বা ডিবি অফিসে আছে। সুতরাং আন্দোলন টোটালি ইসলামী ছাত্র শিবিরের হাতে। এবং 9 দফা লিখে গিয়ে কার স্বাক্ষর দিয়ে তারপরে এটা প্রকাশ করতে হবে, তখন আব্দুল কাদেরকে অ্যাপ্রোচ করা হলো। কাদেরকেও একটা নির্ধারিত জায়গায় রাখা হয়েছিল, এটা আমি ছাত্র শিবিরেরই তত্ত্বাবধানে। তখন কাদের বা এই আব্দুল হান্নান মাসুদ, তাদেরকে এগুলো স্টেটমেন্ট লিখে নিয়ে যাওয়া হতো। এরকম না যে তারা লিখে দিত, এগুলো তারা শুধু পড়ে পড়ে শোনাইতো। এই তাদের মূল কাজ ছিল। এবং এইটা লেখার ক্ষেত্রে আমাদের তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিককে বা SM ফরহাদ, আমাদের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক, প্রচার সম্পাদক ভাইয়েরা একসাথে বসে তখন এই ড্রাফটটা রেডি করছিল কেন্দ্রীয় ছাত্র শিবিরেরই কেন্দ্রীয় একটা অফিসে। এই অফিসে বসে এই ড্রাফটগুলো রেডি করার পরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল যে আসলে এই 9 দফার এই ড্রাফটটা ঠিক কিনা। ওই দিন ওই ড্রাফটটা লিখতে একেবারে দুপুর হয়ে গেছিলো। দুপুরের পরে আমরা এটা যে প্রিন্ট করব, প্রিন্টারও তখন নষ্ট হয়ে গেছিলো ওই অফিসের। তখন প্রিন্ট করার জন্য ওইটা সফট কপি নিয়ে আরেক জায়গা থেকে সেটা প্রিন্ট করতে হয়েছে। ওই দিন প্রচণ্ড রাত হয়ে যাওয়ার, মানে সন্ধ্যা হয়ে গেছে, এটা প্রেসে এখন দিলে নিবে না, এই ধারণা থেকে আমরা এই নিউজটা ওই দিন প্রকাশ না করে পরের দিন প্রকাশ করছি। ওই দিন রাতেও আবার বিভিন্ন জনের কাছে এই জিনিসটা দেওয়া হয়েছিল যে এখানে কোনো কিছু অ্যাডিশন করার বা মাইনাস করার দরকার